আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহর আঘাতে আবারও ইসরায়েলি হার্মস 900 ড্রোন ভূপাতিত। এরপর জানিয়ে দিব ইউক্রেনের যুদ্ধবিমান মোতায়েন, নেটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া। এরপর রয়েছে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বদ্ধপরিকর ইরান, ভয়ে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ আমেরিকা। আরও জানিয়ে দিব আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যেতে বা আমেরিকাকে টেক্কা দিতে এবার নতুন জোটে যেতে চাইছে তুরস্ক। এবং সর্বশেষ জানাবো চীন পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহর আঘাতে আবারও ইসরায়েলি হার্মস 900 ড্রোন ভূপাতিত। দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী ইহুদিবাদী ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি একটি বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের একটি হার্মস 900 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি লেবাননে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র বহন করছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক সূত্র দক্ষিণ লেবাননের আকাশসীমায় তাদের একটি ড্রোন ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে। বলেছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি নামানো হয়েছে। আকাশেই বিস্ফোরিত হওয়া ড্রোনটি ধ্বংসাবশেষ দক্ষিণ লেবাননে পড়েছে বলে ইসরায়েলি সূত্রটি স্বীকার করেছে। মধ্যম মাপের হার্মস 900 ড্রোন 3000 ফুট উচ্চতায় 36 ঘন্টা ধরে উঠতে পারে এবং এটি সর্বোচ্চ 350 কেজি ওজনের সমরাস্ত্র বহনে সক্ষম। এ নিয়ে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের আকাশে 3টি হার্মস 900 ড্রোন ভূপাতিত করল, যার মধ্যে গত 2 সপ্তাহের কম সময়ের মধ্যে দুটিকে গুলি করে নামানো হলো। এছাড়া গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ নিয়ে 5টি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করল হিজবুল্লাহ। সংগঠনটির হামলায় আরও 2টি ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার একটি ইসরায়েলের অভ্যন্তরে বিধ্বস্ত হয়। এদিকে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি সাম্প্রতিক সময় ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে নিজের ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। এমনকি গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের যুদ্ধবিমান মোতায়েন, নেটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া। রাশিয়ার হুঁশিয়ার উচ্চারণ করে বলেছে ইউক্রেনের F-16 যুদ্ধবিমানগুলো দেশটির ভিতরে কিংবা বাইরে যেখানে মোতায়েন করা হোক না কেন সেগুলোতে হামলা চালানো হবে। যেসব যুদ্ধবিমান রাশিয়ার সামরিক অবস্থানে হামলায় অংশ নিয়েছে সেগুলো মস্কোর বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়ার সংবাদ দোমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলভ মস্কোয় এক বক্তব্যে হুঁশিয়ারি দিয়েছেন। ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকায় তৈরি F-16 যুদ্ধবিমানের প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিয়েছে, তখন এই সতর্কবাণী উচ্চারণ করলেন কার্তাপোলভ। ইউক্রেনের পাইলটরা F-16 যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ শেষ করার পর কিয়েভকে ওই যুদ্ধবিমান দিতে সম্মত হলো নেটোভুক্ত দেশগুলো। রুশ দোমার এই প্রতিনিধি তার দেশের অবস্থান স্পষ্ট করে বলেন, ইউক্রেনকে সরবরাহ করা দেশের জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখনও রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কিন্তু যদি বিদেশি ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান আকাশে ওড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় তাহলে ওইসব যুদ্ধবিমানের পাশাপাশি সেসব ঘাঁটি থেকে সেগুলো উড়েছে সেগুলোতে হামলাও চালাবে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার সের্গেই গোলুবৎসভ বলেছেন, ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে যেসব F-16 যুদ্ধবিমান পেতে যাচ্ছে তার কিছু সংখ্যক বিদেশি ঘাঁটিগুলোতে মোতায়েন থাকবে। রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বদ্ধপরিকর ইরান, বললেন পররাষ্ট্রমন্ত্রী। মস্কো সফররত ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর। তিনি গতকাল মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিনিয়র উপদেষ্টা ইগোর লেভিতিনের সঙ্গে এই বৈঠকে আগ্রহের কথা জানিয়েছেন। কানি বলেছেন, গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান উভয় রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক চেয়েছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থ রক্ষাকারী কৌশলগত প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সকল সক্ষমতা ব্যবহার করব। সাক্ষাতে লেভিতিন ইরানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী শাহাদাতের ঘটনার পুনরায় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে যেসব চুক্তি করে গেছেন তা সবগুলো বাস্তবায়ন করা হবে। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, তিনি যৌথ উদ্যোগে নেওয়া প্রকল্পগুলো পরিদর্শন করতে শীঘ্রই ইরান সফরে আসবেন। ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলো জোট ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আলী বাকিরি কানি বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন। ওই বৈঠকের অবকাশে তিনি রাশিয়া, চীন, ব্রাজিল ও বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
নতুন জোটে যেতে চাইছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখানোর মতো বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে। অন্য আরও কয়েকটি দেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অর্থনৈতিক জোট গড়ে তোলার চেষ্টা করছে তারা। বিশ্বের ধনী দেশগুলো জোট গ্রুপ 7-কে টক্কর দিতে চাওয়া এই জোট ব্রিক্স নামে পরিচিত। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা দাপটের সঙ্গে বিশ্ব শাসনে কয়েক বছর ধরেই জোটের কলেরব বাড়াতে চাইছে। বিশ্বের মুসলিম অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য। আবার রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র আমদানি করে থাকে দেশটি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের তিক্ততা রয়েছে। এবার শোনা যাচ্ছে ব্রিক্সে যোগ দিতে চায় তুরস্ক। নেটো সদস্য হলেও চলতি বছরের শুরুর দিকে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য কৌশলগত পদক্ষেপ নেয় দেশটি। তুরস্কের 3 জন কর্মকর্তা মিডল ইস্ট আইকে তথ্য নিশ্চিত করেছেন। তুরস্ক যদি ব্রিক্সের সদস্য হতে পারে তাহলে তারাই হবে নেটোভুক্ত প্রথম দেশ। সোম এবং আজ রাশিয়া ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ক্রেমলিন জানিয়েছে এই সম্মেলনে তুরস্কের আগ্রহের বিষয়টি আলোচনা করা হবে, যদিও তারা সতর্ক করে দিয়ে বলেছে আবেদন করলেই যে সবাই সদস্যপদ পাবে তা বলা যাচ্ছে না। এই সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। গত আগস্টে ব্রিক্স জানায় তারা নিজেদের সদস্য সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে সৌদি আরব, মিশর, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে ব্রিক্সে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান এর আগে ব্রিক্সে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে এই সময়ের আগ পর্যন্ত আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে ব্রিক্সের সদস্য বাড়ানোর আগ্রহের পরেই এর সম্ভাবনা খতিয়ে দেখা শুরু করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন অর্থনৈতিক ফোরামে তুরস্ক যোগ দিতে চাওয়ায় ইউরোপের দেশগুলোর মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। তুরস্কের আরেকজন কর্মকর্তা বলেছেন ব্রিক্সের যোগ দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ হচ্ছে এতে যোগ দিলে রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো প্রতিশ্রুতির ব্যাপার দায়বদ্ধ থাকতে হবে না। তার ভাষা ব্রিক্সের নেটো বা ইউরোপীয় ইউনিয়নের বিকল্প হিসেবে দেখে না তুরস্ক। তবে ইউরোপীয় ইউনিয়ন আবেদন ঝুলিয়ে রাখায় অন্য অর্থনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে আঙ্কারা। আসলে কাগজে কলমে অনেকেই তুরস্কের মিত্র, কিন্তু এই তথাকথিত মিত্ররা আঙ্কারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নিয়ে যতটা অভাবে থাকে না, আর তাই দেশটিতে অত্যাধুনিক সমরাস্ত্র দিতে চায় না। তাই যে জোটে গেলে সামান্যতম লাভের সুযোগ আছে তা হাতছাড়া করতে চায় না তুরস্ক। রাজনৈতিক পরিমণ্ডলে ব্রিক্সের প্রভাব এখনো খুবই সামান্য, কিন্তু তুরস্কের বিশ্বাস ভবিষ্যতে আরও প্রভাব বিস্তার গ্রুপ হয়ে উঠতে পারে এই ব্রিক্স। এবং সর্বশেষ জানিয়ে দিব, চীন পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী। ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যপদের মধ্যে দপ্তর বন্টন হয়েছে। এবারও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন এস জয়শঙ্কর। তার উপরে আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দ্বিতীয় মেয়াদের নতুন দপ্তরে বসার আগে চিরশত্রু পাকিস্তান এবং চীনের সঙ্গে তার কূটনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। এস জয়শঙ্কর বলেছেন, মোদীর নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানে জোর দিবে। জয়শঙ্কর বলেন, যে কোনো দেশে, বিশেষ করে গণতান্ত্রিক দেশে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করা অনেক বড় বিষয়। আজকের বিশ্ব অবশ্যই অনুভব করবে ভারতে ব্যাপক রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান আছে। জয়শঙ্কর বলেন, চীন ও পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভিন্ন, সেখানকার সমস্যাগুলো ভিন্ন। আমাদের ফোকাস থাকবে চীনের সাথে সীমান্ত ইস্যু সমাধান করা, আর পাকিস্তানের সাথে আমরা বহু পুরাতন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ও সমস্যা সমাধানের চেষ্টা করব। এ সময় তিনি বলেন, বর্তমান এই সংঘাতপূর্ণ এবং বিভাজিত বিশ্বে মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতকে বিশ্বযুদ্ধ হিসেবে উপস্থাপন এবং স্থাপন করবে।